তুলেছিলাম, আমরা আজও লড়ে চলেছি। আমরা তখনও গড়ে তুলেছিলাম দেশ, আমরা আজও গড়ে চলেছি। আমাদের দেশ তখন ভাগ হয়েছিল। আমরা আজও ঠিকানাহীন। এরা চাহে না, তোমারে চাহে না যে, আপন মায়ের নাই জানে। এরা তোমায় কিছু দেবে না, দেবে না, মিথ্যা কহে শুধু কত কি। আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মতপ্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের সকলের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এতদ দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি। ये देश का कानून है, ये लागू होगा ही होगा। কি ডকুমেন্টস আমরা দেখাবো? এইখানের দলিল পাট্টা আছে, সে দেখাইলে তো কচু পাতা দিবে ধরিয়ে ফেলাই। सब क्या है, सब फालतू है, सब पब्लिक को परेशान करना है। কোনো না হওয়া দরকার। এতে খাওয়া মানুষের তারা এত কাগজপত্র কোথায় পাবে তুমি বলো তো? কেউ কি ছাড়তে চায়, দেশ ছেড়ে যেতে চায়? নাগরিকত্ব আইন নিয়ে দেশ জুড়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে। বিষয়টিকে একটু গভীরে বুঝতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকটা সময়ে। 1947 সাল ভারতের স্বাধীনতা বা ক্ষমতা হস্তান্তরের সাল শুধু নয়, দেশভাগের রক্তাক্ত ইতিহাসও সাক্ষী এই সময়ে। কলকাতা থেকে নোয়াখালী, ফরিদপুর চিরচেনা পড়শি হয়ে গেল অপর কাফের শত্রু। ব্রিটিশ সাম্রাজ্যবাদ আর দুই ধর্মের মৌলবাদী রাজনৈতিক স্বার্থান্বেষী নেতারা খণ্ড বিখণ্ড করল দেশটাকে। না, জনগণের মতামত, তাদের আকুতি বেদনার তোয়াক্কা কোনোদিনই শাসক করেনি। দাঙ্গার রক্তে ভিজল বাংলা, পাঞ্জাবের মাটি। শত সহস্র ছিন্নমূল মানুষ পদ্মা তিতাসের চর ছেড়ে এলেন ভাগীরথীর তীরে। এপার থেকে ওপারেও যেতে বাধ্য হলেন ছিন্নমূল মানুষ। নিম্নবর্ণের বাঙালি উদ্বাস্তুদের জন্য এদেশে অবশ্য বরাদ্দ হলো দণ্ডকারণ্য, আন্দামানের জনহীন প্রান্তর। বাংলার সমাজ জীবনে দেশভাগ থেকে গেল এক গভীর ক্ষত হয়ে। দেশভাগের 8 বছর পরে 1955 সালে প্রথম নাগরিকত্ব আইন তৈরি হলো। মূলত 4টি পদ্ধতিতে ভারতের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হলো: জন্মসূত্রে নাগরিকত্ব, উত্তরাধিকার সূত্রে নাগরিকত্ব, রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব এবং স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব। এই আইনের 5A এবং 5B ধারাতে বলা হলো, যারা ভারত ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করছেন তারা অথবা তাদের বাবা মায়ের মধ্যে কোনো একজন ভারতে জন্মে থাকলে তারা ভারতের নাগরিক। 5C ধারাতে বলা হলো, যারা এই আইন প্রণয়নের আগে অন্তত 5 বছর ভারতে বসবাস করেছেন তারাও ভারতের নাগরিক। 6 নম্বর ধারাতে বলা হলো, কোনো ব্যক্তি যদি পাকিস্তানভুক্ত এলাকা থেকে 19শে জুলাই 1948 সালের মধ্যে ভারতে আসেন এবং তিনি অথবা তার বাবা মা, দাদু ঠাকুমার মধ্যে কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করেন তাহলে তিনি ভারতের নাগরিক। এই আইনের 6C ধারা অনুযায়ী
19শে জুলাই 1948-এর পরে ভারতে এলেও কোনো ব্যক্তি যদি সংবিধান গ্রহণের আগে নাগরিকত্বের আবেদন জানান, তাহলে নিয়ম অনুযায়ী তিনিও ভারতের নাগরিক হতে পারবেন। আর বলা হলো, চাকরি, বিবাহ এবং শিক্ষার উদ্দেশ্যে ভারতের বাইরে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মানুষেরা ভারতের নাগরিক হতে চাইলে আবেদনের ভিত্তিতে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। এছাড়া অন্য কোনো ভূখণ্ড যদি ভারতের অন্তর্ভুক্ত হয়, সেখানকার নাগরিকরা স্বাভাবিকভাবেই ভারতের নাগরিক হবে। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার আইনটি সংশোধিত হয়েছে বেশ কয়েকবার। 1986 সালে নাগরিকত্ব আইনে সংশোধনী এনে বলা হলো, 1 জুলাই 1987 সালের পর থেকে ভারতের নাগরিকত্ব পেতে গেলে শুধু ভারতে জন্মালেই হবে না, পাশাপাশি বাবা মায়ের মধ্যে অন্তত একজনকে বৈধ ভারতীয় নাগরিক হতে হবে। 2003 সালে এই আইনেও বদল করে বলা হলো, জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে ভারতে জন্ম নিলে এবং বাবা মায়ের মধ্যে কোনো একজন ভারতের বৈধ নাগরিক হলেই হবে না, তার সাথে সাথে এটাও নিশ্চিত করতে হবে বাবা মায়ের মধ্যে একজনও কেউ অবৈধ অনুপ্রবেশকারী নয়। শুধু তাই নয়, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এই আইনে আরও একটি সংশোধনী নিয়ে আসে। আইনে নতুন একটি ধারা যোগ করে সারা ভারতের জন্য জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি অথবা এনআরআইসি তৈরি করার কথা ঘোষণা করা হলো। নাগরিকত্ব আইনকে 2019 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার আইনটিকে নতুন করে সংশোধন করল। নাগরিকত্বের শর্ত হিসাবে প্রথমবারের মতো যুক্ত করা হলো ধর্মীয় পরিচয়ের বিষয়টিকে। বলা হলো, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে 31/12/2014 তারিখের মধ্যে যে সকল হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি ও খ্রিস্টান ধর্মের মানুষ ধর্মীয় নির্যাতন অথবা ধর্মীয় নির্যাতনের ভয়ে ভারতে চলে এসেছেন, তাদের আর অবৈধ বা বেআইনি অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে না, গণ্য করা হবে শরণার্থী হিসাবে। যদি তারা 5 বছর ভারতে থাকেন এবং সংবিধানের 3য় শিডিউলের দ্বারা যোগ্য হন, তবে ভারত সরকার তাদেরকে স্বাভাবিকীকরণের মাধ্যমে নাগরিকত্ব প্রদান করতে পারে। সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতিকে তোয়াক্কা না করে মুসলমান সহ অন্য কোনো ধর্মীয় পরিচয়ের মানুষকে নাগরিকত্বের আওতা থেকে বাদ রাখা হলো। 2024 সালের ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ লোকসভা নির্বাচনের ঠিক আগে 2019-এর সংশোধিত নাগরিকত্ব আইনটিকে লাগু করার জন্য निर्देशिका जारी कर लो बीजेपी सरकार। चुनाव के पहले ही सीए को अमल में आना है, इसमें किसी को कंफ्यूजन रखना नहीं है। अवैध घुसपैठ चरम सीमा पर। आसाम की जनता ने भाजपा सरकार बना दी। आसाम की सरहदों से परिंदा भी पैर नहीं मार सकता। এই সিএ নতুন করে এটা আবার তাহলে কত লোক এখান থেকে দেশ ছাড়তে হবে, এগুলো তো সম্ভব নয়, একেবারেই সম্ভব নয়, একদম যুক্তির বাইরে। কত লোকের এখানে বাংলাদেশ থেকে যারা কত লোক এসছে অনেকেরই নেই, তারা কোথায় যাবে? এগুলো একদম হ্যাঁ বহু মানুষ আছে যাদের কোনো মানে জন্মেও মানে বাড়িতে জন্ম হয়েছে, তারা বার্থ সার্টিফিকেট কোথায় পাবে? যত কলোনি বেল্ট দেখবে সব জায়গাতেই মানে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু।
তারা যাবে কোথায়? আমরা হচ্ছি বাঙাল, তো আমি শুনেছি যে আমার ঠাকুরদা ওখান থেকে এসছেন। আমার 5 পিসির মধ্যে 4 পিসির ওখানে বিয়ে হয়েছে, 1 পিসির এখানে এসে বিয়ে হয়েছে, বাবা এখানে এসে বাড়িঘর করেছেন। এবার আমার বাবাকে যদি বলা হয় আমার ঠাকুরদার তার পূর্বপুরুষের জন্মবৃত্তান্ত আনতে, তাহলে এখন আমার ঠাকুরদাকে ডেকে আনতে হবে প্ল্যান চেক করা, এটা ছাড়া অপশন নেই। আর সুতরাং আমাদের কার কি পরিচয় বৃত্তান্ত যদি নাই থাকতো, আমরা জন্মালাম কি করে? আমাদের এই যে আধার কার্ড, পাসপোর্ট, এগুলো তৈরি হলো কি করে? এতদিন তার মানে এগুলো ভ্যালুলেস। তার মানে আজকে আমার 38 বছর জীবন, 38 বছরে আমার জীবন পরিচয় যদি বেসলেস থাকে, আমাকে যদি 38 বছর বয়সে এসে পুনরায় প্রমাণ করতে হয় যে আমি ভারতবর্ষের নাগরিক, এরকম দেশে মনে হয় না এরকম আমরা থাকাটা মানে পুরোপুরি আমাদের অধিকার আছে। যে সরকার বা যারা যারা মনে করছে যে এটা আমাদের জনসাধারণের এখন দেখানো উচিত, তার থাকাটা দরকার নয়। इतना दिन से जो आदमी यहाँ जी रहा है तो क्या वो लोग का बेकार जी रहा है? बिना नागरिक नहीं यहाँ पर ही, सब तो हिंदुस्तान में सब एक तरह का नागरिक है। कौन फर्क है? हिंदू हो या मुसलमान हो या क्रिश्चियन हो या बंगाली हो, सब तो एक साथ मिल के काम कर ही रहा है। अच्छा चल रहा है देश। फिर ये NRC आ रही है, इसका झमेला सब क्या है? ये तो NRC आएगा तो समझ लिएगा पब्लिक को बहुत तकलीफ होगा, इधर से उधर भेज देगा, इसको उधर भेज देगा। এনআরসি সিএ হচ্ছে একটা নির্বাচনের পূর্বে জনগণকে প্রথম ধাপে বিভ্রান্তি করার একটা প্রথম অস্ত্র। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 2019-এর নাগরিকত্ব আইনের মাধ্যমে শরণার্থীরা দেশের নাগরিকত্ব পাবেন। অথচ 2016 সালে প্রথমবার যখন এই সংশোধনীয় প্রস্তাব আনা হয়, তখন তা নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী বিষয়টা মোটেও এত সহজ নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী 2016 সাল পর্যন্ত শরণার্থী হিসেবে দীর্ঘস্থায়ী ভিসা নিয়ে ভারতে আছেন এবং নাগরিকত্বের আবেদন করেছেন মোট 31,313 জন। আইন পাশ হওয়া এবং রুলস জারি হওয়ার পরে এই আইন অনুযায়ী নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে গেলে সরকারের তৈরি করা অনলাইন পোর্টালে আবেদন জানাতে হবে যে ধর্মীয় নিপীড়নের কারণে 31/12/2014 তারিখের আগে আবেদনকারী বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে বিতাড়িত এবং হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি, খ্রিস্টানের মধ্যে কোনো একটি সম্প্রদায়ভুক্ত। 2016-র যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী আবেদনকারীর বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্য ফরেন্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস অথবা ফরেন্স রেজিস্ট্রেশন অফিস বিভিন্ন ডকুমেন্ট খতিয়ে দেখে আবেদনকারীর বক্তব্যের সত্যতা যাচাই করবে। তদন্তে আবেদনকারীর দেওয়া তথ্য প্রমাণিত না হলে বিষয়টিকে পাঠানো হবে ফরেনার্স ট্রাইব্যুনালে। আবেদনকারীকে ট্রাইব্যুনালে নিজের দাবির সত্যতা প্রমাণ করতে হবে। এই পুরো সময়টাতে দেশের পুলিশ ও গোয়েন্দা সংস্থাও আবেদনকারীর উপর নজরদারি চালাবে, যাতে দেখা হবে তিনি দেশের আইন অনুযায়ী বেআইনি কোনো কাজে লিপ্ত কিনা। অর্থাৎ নতুন সিএ এর মাধ্যমে কাউকে নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হবে না। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের নিঃশর্তের নাগরিকত্ব দেবে, ঠিক আছে। এইবার যেই ডকুমেন্টগুলি চাচ্ছে আমরা সেগুলি কোথায় পাবো? মিনিমাম 10টা নির্বাচনী এলাকা আছে যেখানে তপশিলি জাতি, আদিবাসী এরা বাংলাদেশ থেকে এসে এখানে বসবাস করে। ভোটের অঙ্কটা এদের এখানে বিশাল। এই ভোটের অঙ্কটা পুরোপুরি নিজেদের পক্ষে কাজে লাগানোর জন্যই নির্বাচনে কিছুদিন পূর্বেই এই সিএ এনআরসিটা লাগু করলো। বিজেপির তো অনেক ভাই বন্ধু, তারা তো বড় বড় বিজ্ঞ মানে একজন এমএলএ আছে, এমপি আছে, তারা কেন ফর্মটা ফিল আপ করে দেখায় না সাধারণ মানুষকে যে এই যে আমরা ফর্ম ফিল আপ করছি তোমরাও করো? তারা কেন করে না? 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী গোটা দেশ জুড়ে এনআরসি লাগু হওয়ার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারংবার বিভিন্ন বক্তব্যে ক্রোনোলজির উল্লেখ করেছেন। নাগরিকত্ব আইন লাগু করার পরে দেশ জুড়ে এনআরসি লাগু করার কাজে তারা হাত দেবেন, এ কথাও জোরে সোরে ঘোষণা করেছেন বারংবার। पहले सीए भी होगा, सिटीजनशिप अमेंडमेंट बिल आएगा, सारे रिफ्यूजी को, सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा, उसके बाद में एनआरसी बनेगी। इसलिए जो शरणार्थी है उसको चिंता करने की जरूरत नहीं है, घुसपैठियों को जरूर चिंता करने की जरूरत है। आप क्रोनोलॉजी समझ लीजिए, पहले सीए भी आने जा रहा है,
सीए भी आने के बाद एनआरसी आएगा। এনআরসি এর প্রথম ধাপ হবে এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জাতীয় জনসংখ্যা পঞ্জীকরণ। এর জন্য দেশের রেজিস্ট্রার জেনারেল বিজ্ঞপ্তি জারি করে বাড়ি বাড়ি লোক পাঠাবে, যারা নির্দিষ্ট তথ্য সংগ্রহের মাধ্যমে প্রত্যেকটি পরিবার ও নাগরিকদের অবস্থা জানবেন। এনপিআর এর তথ্য সংগ্রহের সময় যাদের নাগরিকত্বের বিষয়টি সন্দেহজনক মনে হবে তাদের তথ্যাবলী স্থানীয় রেজিস্ট্রাররা নিজেদের মন্তব্য সহ পুনরায় অনুসন্ধানের জন্য সেই পঞ্জিতে নথিভুক্ত করবেন। অর্থাৎ সন্দেহ নিরসন না হলে সেই ব্যক্তিকে বা ব্যক্তিদের ডি ভোটার বা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করতে পারে সরকার। জাতীয় পঞ্জীকরণ থেকে বাদ যাবে তাদের নাম। সম্প্রতি এক আরটিআই এর উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে দেশের বেশিরভাগ মানুষের এনপিআর হয়ে গেছে। প্রশ্ন ওঠে, এই এনপিআর কেন, কিভাবে হলো? সরকারি প্রতিনিধিরা তো বাড়ি বাড়ি যাননি, জারি হয়নি কোনো বিজ্ঞপ্তিও। বিজেপি সরকারের উদ্যোগে আসামে তৈরি করা হয়েছিল এনআরসি। সেই এনআরসি থেকে বাদ পড়েছিল 19 লক্ষেরও বেশি মানুষের নাম। রাতারাতি তারা হয়ে গিয়েছিলেন বেনাগরিক। অসংখ্য মানুষের ঠাঁই হয়েছিল ডিটেনশন ক্যাম্পে। হিন্দুদের কোনো ভয় নেই বলে বিজেপি প্রচার চালালেও বাস্তবে দেখা গেল এই 19 লক্ষ মানুষের মধ্যে প্রায় 12 লক্ষ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। एक तरफ मोदी जी जो बोले जा रहे हैं जो हिंदुओं की कोई चिंता की बात नहीं हिंदुस्तान में, अगर हम हिंदुओं की अगर चिंता की बात नहीं असम में, तो किस तरह ये असम गवर्नमेंट जो कि बीजेपी गवर्नमेंट हो, किस तरह ये देखिए ये नोटिस फॉरेनर नोटिस भेज सकता है। ये है सौजेवाला घोष, इनकी उम्र देखिए, इस उम्र में वो अभी कहा डी वोटर डिटेंशन कैंप में कि ये चक्कर कोर्ट की चक्कर और कितना लगाएगी। इनका डॉक्यूमेंट्स मैं बताता हूँ। इनका नाम एनआरसी में आ चुका है, ये देखिए इनका नाम एनआरसी में आ चुका है, फिर भी इनके नाम पर विदेशी नोटिस भेजा गया है फॉरेन ट्रिब्यूनल की तरफ से। और मैं दिखाना चाहता हूँ इनका जो पिताजी है, इनका पिताजी के नाम पे इंडियन पासपोर्ट है। ये पुराना पासपोर्ट हम लोग ने किसी ने देखा नहीं होगा, ये पुराना ज़माने में पहले के पासपोर्ट इस तरह होता था। अब देखिए पासपोर्ट होने के बावजूद इनके पिताजी के नाम पर फिर भी इनके ऊपर डी वोटर का नोटिस जारी किया गया असम गवर्नमेंट की तरफ से। और डॉक्यूमेंट्स देखिए इनकी, ये है 1951 की डॉक्यूमेंट्स है, सन 1951 की जो लीगेसी डाटा है वोटर का लीगेसी डाटा है, ये है इनका पिताजी का नाम पे है, ठीक है। इनका ये वोटर कार्ड है, इनका ये पेन कार्ड है। और इनका जो परिवार, भारत चाइना जब युद्ध हुआ था सन 1962 में, तब इनके परिवार ने इंडियन गवर्नमेंट की जो मिलिट्री फोर्स है उनमें फंड दिया था, ये फंड का दिया हुआ ये रिसीप्ट है। तो ये क्या हो रहा है, एक तरफ मोदी जी बोल रहा है, एक तरफ सर्बानंद सोनोवाल बोल रहा है जो सीए लाया हुआ हूँ, हिंदुओं की कोई चिंता की बात नहीं, घुसपैठिया जो विदेशी है वो विदेश से चला गया, इंडिया से चला जाएगा। ये घुसपैठिया आपको लग रहा है, ये आतंकवादी आपको लग रहा है, ये देश को खतरा है। 2019 সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হবার পরে বেনাগরিক হবার ভয়ে ভিটেহারা হবার আশঙ্কা রাতের ঘুম কেড়েছে এ রাজ্যের হাজারো মানুষের। মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন অনেক মানুষ। যে খবরে আমরা নজর রেখেছিলাম, সিএ আতঙ্কে আত্মহত্যা যুবকের দেবাশিস সেনগুপ্ত নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি বেশ কিছুদিন ধরেই এই সিএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন এবং মৃত দেবাশিস সেনগুপ্ত নেতাজি নগরের বাসিন্দা। পরিবারের দাবি এই সিএ নিয়ে আতঙ্কে ভুগছিলেন দেবাশিস। এই এনআরসি নিয়ে বহুদিন ধরে এরকম ভুগছিল যে মানে যদি বাংলাদেশে তাড়িয়ে দেয় আমার কি হবে, এবং ওর বাড়িতে ওর সব কিছুই ডকুমেন্টস ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই সবই ছিল। আমরা সব বুঝিয়েছি, বোঝানো সত্য বলছে বাবার তো কিছু নেই, বাবার মানে বাংলাদেশ থেকে এসছে, বাবা যে বাংলাদেশ থেকে এসছে তার কোনো ডকুমেন্টস নেই। আমি তখন বলেছিলাম তুই এই দেশের জন্ম, তোর ভোটার কার্ড, আধার কার্ড সব আছে, তোর কিসের ভয়, তোর তো ভয় নেই।
তবু না, নতুন করে যদি আবার অ্যাপ্লাই করতে বলে তখন আমরা কি করব। এখন নতুন করে অ্যাপ্লাই করা মানে তাকে মনে হচ্ছে সে ভারতের নাগরিক না, বোঝাতে চাইছে ভারতের নাগরিক না। তাহলে কেন আমরা এটা করতে যাব? আমাদের যখন আধার কার্ড, ভোটার কার্ড সর্বকিছুই আছে, তা আমরা কেন নতুন করে আবার নাগরিকতা করতে যাব? এটাই আমার কাছে বক্তব্য, যাতে এরকম যাতে কোনো দেবাশিস যাতে আমাদের মতো, যাতে আমাদের যেমন দেবাশিস হারিয়ে গেছে, এরকম যাতে কোনো বাড়িতে যাতে এরকম হাজার হাজার দেবাশিস যাতে না হারিয়ে যায়। আমাদের কোনোদিন নাগরিকত্ব আমাদের দরকারও নাই, ওই সিএ মিয়ে ওই আমাদের দরকারও নাই। বিদেশি নাগরিক করে ফেলবে এই এনআরসির ব্যাপারে ভাওতাবাজি দিয়ে। আমার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, সেক্ষেত্রে আমরা ভোট দিচ্ছি, আমরা নাগরিকত্ব পেয়েই গেছি, আবার নতুন করে আমাদের কিসের নাগরিকত্ব দেবে? কারণ যে দেশের মানুষ 50 থেকে 60% মানুষ এখনো নিম্নবিত্ত আয়ের মধ্যে আছে, সেখানে জাত, ধর্ম, পরিচয়পত্র এগুলো ভীষণভাবে বেমানান। তো লড়াইটা থাকা উচিত, সবাই ঠিকঠাক কাজকর্ম পাচ্ছে কিনা, শিক্ষা পাচ্ছে কিনা। আমি তো নাগরিক, তো এ কি আমার তো খেটে খেতে হচ্ছে, তো তার নাগরিক না। সুতরাং আমাদের কার কি পরিচয় বৃত্তান্ত যদি নাই থাকতো, আমরা জন্মালাম কি করে? আমাদের এই যে আধার কার্ড, পাসপোর্ট এগুলো তৈরি হলো কি করে? এতদিন তার মানে এগুলো ভ্যালুলেস। हम इसीलिए आए हैं, हम कागज नहीं दिखाएंगे, कितने भी कोई कह लियो, कागज अपना नहीं दिखाएंगे। I do believe, no to see every